শুধু এখানেই শেষ নয়, তোমাকে সামলাতে আমাকে বেগ পোহাতে হতো। নির্ঘাত নিজেই কন্ট্রোললেস হয়ে পড়তাম। তনুজা আক্কেল গরম হয়ে যায়, মুখটা লজ্জায় লাল হয়ে যায়, কান দুটো উষ্ণ হয়। মানুষটা যে ঠোঁট কাটা দেখে তো মনে হয়নি কখনো, আর এরূপ কিছু বলতে পারে কখনো ধারণায় আসেনি। লজ্জায় আড়ষ্ঠতায় গাঢ় হয় তনুজা। ইভান আয়েশ করে বসে ফোন স্কল করতে থাকে। নির্লিপ্ত কণ্ঠে বললে, আমি মজা করে বলেছি, তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? সিরিয়াসলি নিয়ে লজ্জা টজ্জা পেয়ে তো একাকার হচ্ছ। নির্লিপ্ত কণ্ঠে বলল, মুখের উপর থাকা বেবি হেয়ার কানের পিঠে গুজতে গুজতে মিনমিনের স্বরে মিথ্যা বলার প্রয়াস চালায়। কই না তো। তনুজাকে পাশে নিয়ে সময়টা ইভানের কাছে বেশ অন্যরকম ঠেকছে। ইভান কোনা চোখে তনুজাকে পরখ করছে। মেয়েটার কাজল কালো মায়াবী আখিচোড়া ইভানকে বড্ড বেশি মায়ায় জড়িয়ে নিয়েছে। কিছু পলক পর ইভান একটা গ্লাস হাতে তুলে নিয়ে চুমুক বসায়। তনুজা ঈষৎ কপাল কুঁচকে চাইল, পরপর শুধিয়ে উঠল, আমাকে তো ঠিকই খেতে দিলেন না, তাহলে আবার নিজে কেন খাচ্ছেন? আমার অভ্যাস হয়ে গিয়েছে। নিশ্চয় এটা ভালো অভ্যাস নয়, বলার অপেক্ষা রাখে না। এটা খুবই বাজে বদ অভ্যাস। তনুজার কণ্ঠস্বর কঠোর শোনালো। ইভান তীক্ষ্ণ দৃষ্টিতে তনুজার দিকে তাকায়। তনুজা পরোয়া করল না সে দৃষ্টিকে, বরং সে এক দুঃসাহস দেখিয়ে ফেলে। হাতটা বাড়িয়ে ইভানের মুখের সামনে থাকা গ্লাসটা কেড়ে নিয়ে শব্দ করে টেবিলে নামায়। তনুজার হঠাৎ কঠোরতা দেখে ইভান বোকা বনে যায়। অবাক হয়ে নির্বাক ঠাই চেয়ে রইল। তনুজা দৃঢ় কণ্ঠে বলল, আমি এমনি কোমল পানীয় ভেবে তখন খেতে যাচ্ছিলাম, জানতাম না। এখন জেনে শুনে আমার সামনে কাউকে হারাম পান করতে দিই কি করে? আমার সামনে অন্তত আজ বাদ রাখুন। ইভান প্রশ্নাতুর চোখে চাইল। আশেপাশের অনেকেই তো খাচ্ছে, সেক্ষেত্রে তোমার অভিমত কি? তনুজা প্রগাঢ় স্বরে বলল, আশেপাশে অন্য কারোর উপর অধিকার নেই। ইভান ফের জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল। তাহলে কাউকে যে বললে, তোমার কাউকে, এর মধ্যে তাহলে শুধু আমিই আছি, রাইট? তনুজা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আরে ওটা তো কথার কথা। আপনি মূল পয়েন্টটা না নিয়ে কাউকে এসব ধরছেন কেন? আমি আপনাকেই বলেছি। তনুজার প্রতি মুগ্ধতায় ভরা দৃষ্টিতে তাকাই ইভান। তনুজার এইভাবে অধিকার বোধ নিয়ে বলাই ইভানের চিত্ত সন্তুষ্ট হয়। তনুজাকে একদম আইডিয়াল বউ বউ লাগছে। তনুজা দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ বলতে থাকে, জানেন, আমি দুই শ্রেণীর লোককে খুব বেশি অপছন্দ করি। শুধু অপছন্দ বললে ভুল হবে, আমি ঘৃণা করি তাদেরকে। খুব বেশি ঘৃণা করি তাদের। যারা পরকীয়া করে আর যারা নেশা করে তাদেরকে। যদিও এই দুটো খারাপ কাজ ওই একই মানুষের মধ্যেই বিদ্যমান থাকে বেশি। ইভান সহসায় বলে ওঠে, তাহলে তো তোমার ঘৃণার তালিকায় আমিও আছি। তোমার প্রথম ঘৃণার তালিকায় না থাকলেও দ্বিতীয় তালিকায় টপে থাকছে ইভানের নাম। তনুজার চোখ দুটো নোনা জলে টলবল করে উঠল। ভারী স্বরে বলল, সরি, আমি ওভাবে বলতে চাইনি। তবে সত্যি আমি এসব পছন্দ করি না। আর শুধু আমি কেন, একজন বিবেকবান মানুষ কেউই হারাম কোনো কিছু সাপোর্ট নেবে না। কোনো কারণে হতাশা হলে, ডিপ্রেশনে আক্রান্ত হলে তাকে বাজে নেশাসক্ত হতে হবে? খারাপ দিয়ে কখনো ভালো হয়? কখনোই না। এতে নিজের শরীরের ক্ষতি হয়, সাথে আত্মা কলুষিত হয়। তাই প্লিজ রিকোয়েস্ট করব, আপনি এই হারাম পান করা ত্যাগ করুন। ইভান নিষ্প্রভ চাহনিতে চেয়ে রয়। তনুজার অধিকার বোধ নিয়ে বলা কথাগুলো ইভানের কাছে বেশ ভালো লাগলো। সাফাই পাওয়ার জন্য টু শব্দ বেরোলো না। চুপ থেকে প্রতিটি যুক্তিযুক্ত কথায় নীরব সম্মতি দেয়। একটা মেয়ের জন্য একটা ছেলে যেমন উচ্ছন্নে যেতে পারে, আবার ঠিক একটা ভালো গুণসম্পন্ন মেয়ের সহচার্যে ভালোও হতে পারে। বাজে নেশা কাটানো সহজ হয়ে যায়। ওই যে ভালোর মধ্যে জাঁকজমক পূর্ণতা না থাকলেও থাকে এক টুকরো প্রশান্তি। আজকাল তনুজা আশেপাশে থাকলে ইভানের মনে প্রাণে এক ফালে স্নিগ্ধ শান্তি প্রশান্তি অনুভব হয়। ডিনার করে বাড়ি ফিরতেই রাত 10টা পেরিয়ে যায়। ঘড়ির কাঁটা এখন 11টার ঘর ছুঁই ছুঁই। তনুজা বিছানাটা ঝেড়ে নেয়। পরপর বালিশগুলো ঠিক করে সোজা হয়ে দাঁড়াতেই চোখ পড়ে ইভানের দিকে। ইভান ফোন স্ক্রল করতে করতে রুমে ঢুকছে। এতক্ষণ বোধহয় ছাদে ছিল। এতক্ষণ রুমে না দেখে তনুজা কিছু ভেবে বসে। তাই তো চটজলদি মুখ ফসকে বলে ওঠে, আপনার বোধহয় হাঁসফাঁস লাগছে।
ইভান কপাল কুঁচকে তনুজার দিকে তাকায়, ডান ভ্রু উঁচিয়ে শুধায়। মানে হাঁসফাঁস লাগবে? কিন্তু কেন? এই যে আজকে আমার জন্য আপনার অতি প্রিয় শরাব পান করতে পারলেন না, তাই অস্থিরতায় আজ আপনার ঘুমিয়ে আসবে না। তনুজা ব্যস্ত করে বলে। ইভান বলল, হাঁসফাঁস লাগছে না এমন নয়, অস্থিরও ঠেকছে। কেউ যদি সিরিয়াস করার জন্য মেথিন মসৃণ পেট বের করে রাখে, চোখের সামনে এভাবে ঘুরে ফিরে, তাহলে তো অস্থির লাগবেই। তনুজা পর পর নিজের দিকে তাকিয়ে চমকে উঠল। দ্রুত কোমরে গুছিয়ে রাখা শাড়ির আঁচল টেনে ছাড়িয়ে দিতে থাকে। বিছানা ছাড়ার সময় কোমরে গুজে নিয়েছিল। ইস, খেয়ালই তো ছিল না। আর লোকটার নজরও তো বড্ড বেহায়া। কিছুক্ষণ পর তনুজা ব্রাশ করে মুখে পানির ছিটা দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল আনতে সোজা ব্যালকনিতে পা দেয়। টাওয়াল দিয়ে মুখটা মুছতে নিয়ে ঘটে এক বিপত্তি। টাওয়ালের একটা সুতো এড়িয়ে কানের দুলের সাথে আটকে যায়। তনুজা ছাড়ানোর চেষ্টা করতে থাকে আর অস্ফুটে আওড়ায়। ধ্যাৎ, উফ, খুলছে না কেন? ইভান ব্যালকনিতে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়েছিল। সবটাই তার নজরে আসে। এগিয়ে যায়, ভ্রু পাকিয়ে বলল, দেখি আমার কাছে দাও। এভাবে টানা হেঁচড়া করে কাজের কাজ কিছুই হবে না, শেষমেশ কানটাকে ক্ষত করে ছাড়বে। তনুজা স্তব্ধ বিমূঢ় হয়ে চেয়ে রয়। পরপর নিজের হাত দুটো সরিয়ে নেয়। ইভান মনোযোগ সহকারে আলগোছে সুতাটা ছাড়তে থাকে। থেকেই ইভানের হাতের স্পর্শ তনুজার সফট গাল ছুঁয়ে যাচ্ছে। সেকেন্ডের ছোঁয়াতেই তনুজার কেমন হাঁসফাঁস লাগছে। ইভান সুতাটা ছাড়িয়ে পূর্ণ দৃষ্টি দেয় তনুজার মুখশ্রীতে। লাইটের মৃদু আলো সাথে চাঁদের রূপালী আলো একসাথে মিলেমিশে একাকার। সেই আলোতে তনুজার মুখটা ভীষণ স্নিগ্ধ মোহনীয় লাগছে। এই যে তনুজার কাজল ল্যাপটানো চোখের ঘন পল্লব কেমন থেকেই কাঁপছে। এই দৃশ্যটা ইভানের কাছে কি যে ভালো লাগছে, ইভানকে বড্ড সম্মোহিত করছে। তনুজার মুখের উপর থাকা বেবি হেয়ারগুলো আচমকা এক হাত দিয়ে কানের পিঠে গুজে দেয় ইভান। তনুজার বুকটা ধরপড় করতে থাকে। ইভানের দৃষ্টি বড্ড শান্ত, স্থির আর সমুদ্রের ন্যায় গভীর। এই চোখ দুটোতে তনুজা চোখ রাখার সাহস পাচ্ছে না। মনে হচ্ছে এই গভীর চোখ জোড়ায় সে হারিয়ে যাবে। তনুজা পরপর দৃষ্টি নত করে নিল। ইভান লম্বা শ্বাস টেনে নিয়ে ঠান্ডা গলায় বলল, তনুজা, আমার তোমাকে কিছু বলার আছে। তনুজা না তাকিয়ে মিহিস্বরে প্রত্যুত্তর দেয়। হুম। তনুজার কাঁধের উপর দিয়ে একটা হাত রেলিংয়ে রাখে ইভান। অপর হাতটা ট্রাউজারের পকেটে গলিয়ে তনুজার দিকে মাথা ঝুঁকিয়ে বলল, আমি জানি না আমার সম্বন্ধে তোমার কিরূপ ধারণা, তবে আমার মনে হয় আমার ব্যাপারে তোমার পজিটিভ ধারণার থেকে নেগেটিভ ধারণাটাই বেশি। এই যে আমি ড্রিঙ্ক করি, তারপর আমার একটা অতীত আছে। যে কোনো মেয়েরই জেনে শুনে এরূপ পুরুষকে সহজে মেনে নিতে কষ্ট হবে। তবে বিশ্বাস করো, আমি আমার অতীতকে ঘৃণা করি আমার রুচিকে। সৌন্দর্যে মোহে পড়ে তৃষাকে বিয়ে করার জন্য উতলা হয়েছিলাম, ইভেন ভালোবেসেছিলামও। তবে ওই মেয়ে নিজের আসল রূপ দেখানোর পর আমার মোহ ভ্রম ভাঙে। ওই নামটা মুখে আনতেও আমার ঘৃণা হয়। নিজের বাবাকে একজন নারীর কাছে প্রতারিত হতে দেখেছি, তারপর যখন নিজেও একটা মেয়ের কাছে ঠকলাম, তখন আমি ডিপ্রেশনে চলে যাই। একাকিত্বকে সঙ্গী করে মানসিক যন্ত্রণা কমাতে হাতে ওয়াইন উঠে আসে। তবে এটা ক্ষণিকের জন্য মস্তিষ্ককে শান্তি দেয়, ক্ষণিকের জন্য হতাশা থেকে দূরে রাখে, কিন্তু মানসিক কষ্ট সেটা রয়েই যায়। থেমে তনুজার চোখে চোখ রেখে বলল, তৃষার থেকে প্রতারিত হওয়ার পর থেকে আমার ভেতর মেয়ে জাতির উপর ঘৃণার সৃষ্টি হয়। মনে হতো পৃথিবীর সব মেয়েই সমান, দিন শেষে সবারই একই রূপ বেরোয়। এতটা ঘৃণা থাকার পরও কেন যেন আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়লাম। সেই প্রথম থেকে তোমার প্রতি কঠোর হতে চেয়েও আমি কঠোর হতে পারিনি। তোমার মায়াবী মুখ, তোমার স্বচ্ছ টলটলে দুটো চোখের দিকে তাকালে আমি কেমন দুর্বল হয়ে পড়ি। চেয়েও পারিনি কঠোরতা বজায় রাখতে। একটা মেয়ে যেমন আমাকে কঠোর বানিয়ে দিয়েছিল, ঠিক তেমনি আরেকটা মেয়ের সংস্পর্শে এসে আমার কঠিন পাথর হৃদয়টা বরফের ন্যায় গলতে শুরু করে। জানি না আমি তোমার জন্য কতটা পারফেক্ট, তারপরও তোমার কাছে আমার একটাই চাওয়া থাকবে, প্লিজ কখনো ছেড়ে যেও না, কখনো ঠকিও না। আমি সব মানতে পারবো, তবে ঠকে গেলে আমি এবার একদম নিঃশেষ হয়ে যাব।
তনুজার চোখ দুটো চলমলো করে উঠল। ইভানের কথাগুলো তনুজার রুহু অব্দি কাঁপিয়ে দিচ্ছে। তনুজা কাঁপা কাঁপা গলায় থেমে থেমে বলল, ইভান, আপনার সম্বন্ধে যতটুকু জানি আমি তাদের নিঃসংকোচে বলতে পারি আপনি মোটেই খারাপ নন। আই রিপিট, আমি জানি আপনি খারাপ নন। আপনার প্রতি আমার কোনো নেগেটিভ ধারণা নেই। সময় পরিস্থিতি মানুষকে বদলে দেয়, ঠিক তেমনি মাঝখানে আপনিও বদলে গিয়েছেন। তবে আপনার ভিতর মনুষ্যত্ব আছে, একটা সুন্দর মন আছে, যা সবার নেই। একটু থেমে ঢোক গিলে ফের বলে তনুজা। ইভান, আমারও আপনাকে কিছু বলার আছে। ইভান তনুজার কথায় দাড়ি টেনে দেয়। পর নিচে বলে উঠল, তনুজা, আমার জীবনের শুরুতে তুমি না থাকলেও আমার জীবনটা তোমাকে দিয়ে শেষ করতে চাই। আমার মন মস্তিষ্কে তোমার একার রাজত্ব চলবে। আমার হৃদয়ে শুধু তুমি বসবাস করবে, সেটায় অন্য কারো ছায়াও থাকবে না। তনুজা, আমি তোমাকে বিশ্বাস করি, ভরসা আছে আমার তোমার প্রতি। এই বিশ্বাস আর ভরসা আজীবন রাখার দায়িত্ব তোমার। আচমকা ইভান তনুজাকে জড়িয়ে ধরে। তনুজার দু চোখে পানি টলমল করছে, মুখ দিয়ে কথা বেরুচ্ছে না। তনুজার একটু ভয় হলেও ওর ভেতরের সত্তা সাহস যোগায়। ও তো জানতো ইচ্ছেই কখনো ইভানকে ঠকাবে না, তাই ও আমৃত্যু পারবে এই বিশ্বাসের মর্যাদা রাখতে। ইভান শক্ত করে আলিঙ্গন, তো তনুজার দেহ বরফ খণ্ডের ন্যায় হিম শীতল হয়ে আসে। কিছু পলক ওর তনুজাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় ইভান। তনুজার নরম তুলতুলে গালে এক হাত রেখে বলল, জানি না তোমার মাঝে কি আছে এমন, তবে তুমি আশেপাশে থাকলে আমার মনে প্রশান্তি বয়ে যায়। কেমন শান্তি শান্তি অনুভব হয়। আমার জীবনের শূন্যতার খাতায় পূর্ণতার আরেক নাম তনুজা। আই প্রমিস, আমার জীবনের গল্পে তুমি কখনো অপ্রিয় হবে না। ইভান কথাটা শেষ করে তনুজার কপালে অধর ছোঁয়ালো। তনুজার সমস্ত শরীর শিরশির করে ওঠে, বাড়ে বুকের কাঁপুনি। দোড়ো দোড়ো থেকে ঢিপ ঢিপ শব্দ তুলে কেঁপে ওঠে বুক। ইভান এক হাতে তনুজার কোমর পেঁচিয়ে ধরে, অন্য হাতটা তনুজার মাখনের মতো নরম লাগে, অন্য হাতটা তনুজার মাখনের মতো নরম গালে রাখে। তনুজার শুষ্ক ওষ্ঠ জোড়া তীরতিরিয়ে কাঁপছে। ইভানের পুরুষালী মনকে যা নাড়া দিয়ে যাচ্ছে। ইভান ঘোর লাগা দৃষ্টিতে পলকহীন চেয়ে আছে তনুজার মায়াবী মুখ বিবরে। তনুজার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। ফাঁকা ঢোক গিলে নেয় ও। পরপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো রকম অস্ফুট স্বরে বলল, ইভান ছাড়ুন। ইভানের কানে কথাটা গেল কি গেল না বোঝা যায়নি। সে ঘোর থেকেই তনুজার ঠোঁটে ঠোঁট ডুবায়। তনুজা খিচে চোখ বন্ধ করে নেয়, খামচে ধরে ইভানের বাহুর কাছের টি শার্ট। জীবনে প্রথম পুরুষালী স্পর্শ, অচেনা অনুভূতি শিরশির করে ওঠে তনুজার পুরো কায়া। ইভান মত্ত তার কাজে। মিনিট খানেক পরে ছাড়া পেতেই তনুজা বড় বড় শ্বাস নিতে থাকে। ইভানের হাত তখনও তনুজার গালে স্থির রেখেই কপালে কপাল ঠেকায়। তনুজার চোখ বন্ধ, সেই চোখে তাকিয়ে ইভান আলতো হাসে। বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, সরি, শরাবের ঘাটতি মেটালাম। রোজ রোজ এমন হালাল মিষ্টি ন্যাচারাল শরাব পেলে কেমিক্যাল শরাব ত্যাগ করা ব্যাপারই না। তনুজা লজ্জায় চোখ মেলে চাইতে পারল না। অস্বস্তি আর আড়ষ্টতায় 100 হয় ও। বড়দের ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। নীতি আর নৃত্য দেরিতে জেগে মাত্র ডাইনিং এ আসলো। নীতি চেয়ার টেনে নেয়, ঝুঁটি বেঁধে রাখা চুলগুলো কাঁধের উপর দিয়ে সামনে রাখা ছিল। পরপর এক হাতে চুলগুলো বাড়ি মেরে পিছনে দিতেই হ্যাঁচকা শব্দে চমকে ওঠে নীতি। ঘাটটা কিঞ্চিত ঘোরাতেই হক চকায়, ভরকে যায়। নখ কামড়ে ধরে ভীতু সন্ত্রস্ত মুখ করে অসহায় চোখে চাইল ও। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। দিব্য এক আঙ্গুলে নাক ঘষে মোটা মোটা চোখে তাকিয়ে নীতি নখ কামড়ে ধরেই বলল, সরি, দেখিনি। আর আমার কি দোষ? তুমি তো আমার পেছনে ছিলে, তাই তো চুলগুলো বাড়ি দিতেই তোমার মুখে পড়লো। আমি তো আর জানতাম না তুমি আমার পিছু পিছু ঘুরঘুর করছো। সকালবেলা মেজাজটা চড়িয়ে দেওয়ার জন্য বাড়িতে একটা ফাজিল আছে। দিব্য মনে মনে এটা বলে, দাঁত কটমট করে মুখে বলল। ইচ্ছে তো করে তাকে। শেষ কথাটা গিলে নেয় দিব্য। সকালবেলা আজ আর রাগারাগি করতে মন চাইল না। নীতি ভ্রু কুচকে তাকায়।
চুমুটুমু খেতে ইচ্ছে করে? বিড়বিড় করে বলে নীতি। দিব্য চোয়াল ঝুলিয়ে জিজ্ঞেস করলো। কিছু বললি? নীতি ভদ্র মেয়ের মতো তড়িৎ গতিতে ঘাড় নাড়িয়ে বলল। কই না তো। দিব্য ফোঁস করে নিঃশ্বাস ফেলে চেয়ার টেনে বসলো। বাড়ির এই সদস্যরা বেশি সময় লেট লতিফ। নীতি ঢাকনা উঁচু করে খাবার বেড়ে নেয়। নৃত্য নিজে খেতে থাকে। দিব্য ব্রেড আর জেল এগিয়ে নেয়। খাবার খেতে খেতে নৃত্য হঠাৎ বলে উঠল। এই রে আপু, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছে। নীতি উৎসুক হয়ে বলল। কি? দিব্য বেডে বাইট দিয়ে বিরক্ত চোখে তাকায়। এই হয়েছে দুই বোন, বয়সে বেশ ব্যবধান থাকলেও দুইজন এত সখ্যতা। সারাক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেই থাকে। কি যে এত গল্প করে দুই বোন আল্লাহ মালুম। নৃত্য উচ্ছ্বসিত গলায় বলল। এই আপু জানো, নূরের বোন নুসরাত আছে না, নুসরাত আপুর বিয়ে নেক্সট ফ্রাইডে। নীতি হঠাৎ আর্তনাদ করে উঠল। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, কি শুনছি এসব? নীতির এহেন আহাজরি শুনে দিব্য কপাল কুঁচকে আর চোখে তাকায়, মনে মনে আওড়ায়। এর আবার কি হলো? আশ্চর্য। নীতি মুখটায় বেদনার ছাপ টেনে আনলো, কণ্ঠে আফসোস ঝরল। ইয়া আল্লাহ, আমার হাঁটুর বয়সী বাচ্চা মেয়েরা সবাই বিয়ে করে নিচ্ছে। আবার আমার বান্ধবীরা অনেকে তো বিয়ে থা করে বছরে বছরে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে হ্যাট্রিক ব্যাট্রিক করে ফেলেছে। আর এদিকে আমি এখনো পিওর সিঙ্গেলই রয়ে গেলাম, একটা প্রেমও করতে পারলাম না। ইয়া আল্লাহ, এই বিরহ আমি কোথায় রাখি? আমি এই বিরহ। দিব্য পানি খাচ্ছিল। নীতির আহাজারিতে বেচারার হঠাৎ বিষম লাগে, খুক খুক করে কেশে ওঠে। নীতি দিব্যের দিকে সরু চোখে তাকায়। দিব্য নিজেকে স্বাভাবিক করে দাঁত কিরমিরিয়ে তাকায়। ওদিকে নৃত্য আবার সুর টানলো। তুমি তো বিয়ে করতে চাচ্ছ না, মাম্মা তো তোমাকে ওই ডক্টর ভাইয়ের সাথে সেদিন রেস্টুরেন্টে দেখা করতে বলল, তুমি কাট না করে দিলে। তবে পিক দেখে আমার কিন্তু ডক্টরের বেশ ভালোই লেগেছে। পাপা বলে ভাইয়াটা খুবই ভদ্র আর অমায়িক। এরকম হ্যান্ডসাম শান্ত ভদ্র জিজু পেলে আমি তো সর্বপ্রথম হ্যাবিতে পোস্ট দেব, সবাইকে দেখাবো এটা আমার জেজো, কিতনা কিউট আর ড্যাশিং। নীতি চোখ বড় বড় করে চাইলো, রাগী স্বরে বলল। থামবি? ওসব শান্তশিষ্ট অতি ভদ্র ডক্টর ফক্টর আমার পছন্দ নয়। নৃত্য চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো। তাহলে তোমার কেমন পছন্দ শুনি? নীতি মুখে লাজুক হাসি টেনে আনে, ঠোঁট মেলে বলল। আমি তো এক রাগী রাজার মহারানী হতে চাই। নৃত্য বড় বড় চাহনিতে চেয়ে শুধালো। শান্তশিষ্ট মানুষ রেখে তোমার রাগী মানুষকে পছন্দ? তোমার এরূপ পছন্দের কারণ ব্যাখ্যা করো তো শুনি। শোন তাহলে বলছি। প্রচন্ড রেগে গেলে শরীরের রোগ জীবাণু মরে যায়। যারা ঘন ঘন রাগে তাদের অসুখ বিসুখ হয় না বলেই চলে। নীতি থামে। নৃত্য আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বলল। এই জন্য রাগী লাইফ পার্টনার তোমার পছন্দ? তা এই কথা কে বলেছে তোমায়? কোথায় শুনছো? নীতি ভাব নিয়ে বলল। সারাক্ষণ তো ডিটেকটিভ গল্প পড়িস, মাসুদ রানা সিরিজ সব শেষ। এছাড়া তো আর গল্প উপন্যাস পড়িস না। এটা আমার কথা নয়, এটা হুমায়ুন স্যারের কথা। সাজেস্ট করছি হুমায়ুন সমগ্র পড়বি, সেখানেই এটা পাবি। নৃত্য ঠোঁট উল্টালো। এদের দুই বোনের গল্পের আসরে বেচারা দিব্য মাইনকার চিপায় পড়েছে। যত ভাবে কারো সাথে রূঢ় আচরণ করবে না, ততই তারা উস্কে দেয় ওকে। দিব্য মনে মনে বলে, এই নীতিটা আসলে অ্যালার্জি। আদুরে দাঁড়িয়ে পরপর নীতির কথাগুলো শুনে এক রমণীর ফর্সা মুখে অন্ধকার নামে। কদিন ধরে সে সন্দেহটা করেছিলেন, তা যেন লহমায় প্রকট আকার ছাড়িয়ে দিনের আলোর মতো ফকফকা পরিষ্কার হয়ে যায়। মায়েরা সাধারণত মেয়েদের মন খুব সহজেই পড়তে পারে, পড়ে নেয় চোখের ভাষা। সেদিন নীতির পড়ার টেবিল থেকে প্রয়োজনে পেন নিতে গিয়ে আচমকা নজরে আসে খোলা ডায়েরির পাতা। নীতি খোলা রেখে ওয়াশরুমে গিয়েছিল। না চাইতেও কিছু শব্দ নজরে আসে। মেয়ে বড় হয়েছে, আর এই বয়সটা আবেগের, তাই আর অত মাথা ঘামায়নি। তবে তককে তককে ছিলেন মেয়ের হাবভাব বোঝার। এখানে রাগী রাজা বলতে সে দিব্যকে বুঝিয়েছে তা তামান্না ঢের বুঝতে পারলেন। মনে মনে তামান্নাও কঠিন সিদ্ধান্ত নিয়ে বসলেন।
দিব্যকে ভাইপো হিসেবে ভালোবাসে না এমন নয়, তবে তার কাছে আদরের মেয়ের জন্য দিব্য পারফেক্ট নয়। দেখতে সুদর্শন হলেও দিব্যের মাত্রাতিরিক্ত রাগ, জেদ মোটেই পছন্দ নয়। স্বয়ং নিজেই তিরিক্ষি মেজাজের হলেও ঠান্ডা টলমলো পানির মতো স্বভাবের ছেলে তার পছন্দ। খুব করে চান ওনার স্বামীর মতো ধৈর্যশীল আর খুবই অমায়িক পাত্র যেন মেয়েদের জন্য পান। এই হিসেবে ডক্টর ছেলেটাকে তামান্নার বেশ মনে ধরেছে। তামান্না গম্ভীর মুখে ডাইনিং এর দিকে এগিয়ে আসলেন, মেয়েদের দিকে কড়া চোখে তাকিয়ে শাসিয়ে উঠলেন। ঘুম থেকে উঠেছ তো বেলা করে, দুজনের একজনও সকালে মর্নিং ওয়াকে বেরোলে না। আচ্ছা, তা না হয় বাদ দিলাম, খাবার খাওয়ার সময় যে চুপচাপ আদবের সাথে খেতে হয় তা জানো না? নাকি দিন দিন বড় হচ্ছ আর আদব কায়দা সব খুইয়ে বসছো? দুই বোন মায়ের হঠাৎ কঠোরতা দেখে বোকা বনে যায়। ছোট্ট মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবাক হয় নীতি। খাবার খেতে বসে দুই বোন একটু গসিপ করছে, এতে হঠাৎ কি এমন হলো? মাম্মা হুট করে কড়া করে বলছে। দুই বোন মাকে রেসপেক্ট করে, সাথে ভয়ও করে। টু শব্দ উচ্চারণ করলো না, দৃষ্টি খাবারের প্লেটে নিবদ্ধ করে রইল। তামান্না নীতিকে উদ্দেশ্য করে ফের বললেন, নীতি, তোমার না নেক্সট মান্থে ফাইনাল সেমিস্টার? কোথায় বই নিয়ে টেবিলে বসে থাকবে তা না, সারাক্ষণ দুই বোন আজাইরা গল্প গুজব করে সময় নষ্ট করছো। আবার এদিকে তোমার যখন মন চায় অমনি ক্লাস মিস দিয়ে হোস্টেল থেকে বাড়ি চলে আসো। বাড়িতে তো পড়তে দেখি না কখনো। পড়াশোনার এরূপ দুর্দশা হলে সিজিপিএ যে কেমন হবে তা বোঝাই যাচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলে একটু থামলেন, ফের পুরোদমে শুরু করলেন। নীতি, তুমি তো বড়, তোমার তো পড়াশোনা নিয়ে সবসময় সিরিয়াস থাকা উচিত। সেখানে কি করছো? নিজের মতো ছোট বোনকে পড়াশোনার প্রতি উদাসীন বানাচ্ছ আর বাদরামে শেখাচ্ছ। এই যে নৃত্য, আজ স্কুল মিস দিল তোমার সাথে ঘুরতে যাবে বলে। তুমি বড়, কোথায় বোনের বায়না না শুনে বোঝাবে, তা না করে তুমি আশকারা দিয়ে আরও উস্কে দাও। বাড়িতে এভাবে আড্ডা দিয়ে পড়াশোনার ক্ষতি না করে হোস্টেলে গিয়ে থাকলে নিজের জন্য ভালো হয়, বোনের জন্য। নীতির মিষ্টি মুখটা বেজার হয়ে যায়। প্লেটের খাবার শুধু নেড়েই যাচ্ছে। ভারী মুখশ্রীতে মাথা নুইয়ে অস্ফুট স্বরে বলল, সরি মাম্মা। এর মধ্যে দিব্য উঠে চলে যেতে যেতে মনে মনে আওড়ায়, উফ, কখন কার কি হয় বোঝা মুশকিল। ফুপি বোধহয় সারা বছরের শাসন আজ 1 মিনিটে শেষ করেছে। যত বয়ান জমানো ছিল তা যেন এখনই দেয়ার ছিল। তামান্না মুখটা গম্ভীর করেই ওদিকে সোফায় গিয়ে বসলেন। নীতি প্লেটের অবশিষ্ট খাবার রেখেই উঠে যায়। বেসিনে হাত ধোয়ার সময় নৃত্য ফিসফিসিয়ে বলল, এই আপু, মুখটা বেজা করে রাখো না তো, মন খারাপ করো না। আমার মনে হয় মাম্মা অন্য কোনো রাগ এভাবে মিটালো। পৃথিবীর সব মেয়েদের এক কমন ডায়লগ, কমন বিষয়, বাচ্চাদের উপর সব রাগ মেটাতে পড়াশোনা টেনে আনা। নীতি ঠোঁটটি পেফিক করে হেসে ফেলল। এরই মধ্যে নূরজাহান বেগম সোফায় বসে হাঁক ছেড়ে তা ডাকলেন। নীতি, এদিকে আয় তো। নীতি এগিয়ে গিয়ে কিঞ্চিত ভ্রুকুচকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। নূরজাহান হাতে থাকা মুঠো ফোনটা নীতির দিকে বাড়িয়ে বলল, দেখ তো এই যন্তরখানার আবার কি হলো? কেমন আলো জলে একা একাই কেঁপে কেঁপে উঠছিল। ভরা পৌষের কনকনে শীতেও আমার মতো বুড়ি যতটা না কাঁপতে থাকে তার চেয়েও বেশি কাঁপছে এই যন্ত্রখানা। এর হঠাৎ হলোটা কি? নীতির ভীষণ হাসি পেল, ঠোঁট চেপে হাসল। সোফায় আয়েশ করে বসে ফোনটা হাতে নিল। পরপর মুখে কপট চিন্তায় ছাপ ফেলে ভারী কি গলায় বলল, ভারী চিন্তার বিষয় তো তাহলে, যেখানে 70 বুড়ি কন করে শীতে যতটা না কাঁপে, আর শীত না আসতে যন্ত্রণা তার থেকেও অত্যধিক বেশি কাঁপছে, তাহলে তো নির্ঘাত বড় সড় সমস্যা। বলার অপেক্ষাই রাখে না, ভয়ঙ্কর সমস্যা হয়েছে। ভালো করে দেখতে হচ্ছে তো। থেমে দুষ্টুমির স্বরে ফের বলল, নানু আপু, সমস্যা ধরা পড়েছে, তবে সলভ করতে গেলে বিগ অ্যামাউন্ট লাগবে। নূরজাহান বুঝলেন না, কুচকানো চামড়ার কপালে আরো খানিকটা কঞ্চিত করে বললেন। সে আবার কি? নীতি কপাল চাপড়ে বলল, বিগ অ্যামাউন্ট মানে হলো মোটা অঙ্কের টাকা লাগবে, তবে ফোনের এই কম্পন দূর হবে। কত টাকা? এই বেশি না, 5,000 হলেই আমি ঠিক করে দিতে পারবো। নীতি মজা করে বলতে থাকে। তামান্না ওপাশের সোফায় বসেছিলেন। এবারে মেয়ের দিকে চোখ পাকিয়ে তাকালেন।
নূরজাহান এক হাতে নীতির কান চেপে ধরে বললেন, ফাজলামি বন্ধ করে ঠিক করে দে। কি ভেবেছিস বুড়িটা একেবারেই জানে না, বুঝে না? আরে আমার এই যন্ত্রখানার দামও তো 5,000 টাকা নয়। নীতি ঠোঁট মেলে হাসলো, বলল, সে দাম যাই হোক, নাতনি ঠিক করে দিচ্ছে, এই জন্য হলেও তো বকশিস দিতে হয়। বাটন ফোনটা চাপ লেগে ভাইব্রেশন হয়ে গিয়েছিল। নীতি বেছে বেছে সুন্দর একটা রিংটোন সেট করে দিতে থাকে। নূরজাহান স্বল্প হাসলেন, বললেন, যা বকশিস পাচ্ছিস, তোদের 2 বোনের আজকের কেনাকাটার টাকা আমি দিচ্ছি। নীতি স্মিত হেসে বলল, আমি এমনি মজা করে বলেছি, লাগবে না নানু আপু, পাপা টাকা দিয়েছে, ওগুলো দিয়ে কিনে শেষ করতে পারবো না। তোর পাপার দেওয়া টাকা রেখে দে, আর একদিন করিস। আজ আমারটা দিয়েই কর। আর শোন, আমি বেশি করে টাকা দিয়ে দিব। তোদের কেনাকাটা করার সময় নাত বউয়ের জন্যও কিছু কিনে আনিস। আমি তো বুড়ি হয়েছি, বিষ ব্যথায় কোথাও বেরোতে পারি না, তাই শখ আহ্লাদ করে নিজে পছন্দ করে তোদের জন্য কিছুই দিতে পারি না। যাই হোক, তোরা নিজেরাই পছন্দ করে কিনে নিস। নীতি ফোনটা নানুর দিকে পাড়িয়ে ভাব নিয়ে বলল, নানু আপু, আমি চাকরি পেলে প্রথম মাসের স্যালারি দিয়ে তোমাকে একটা স্মার্টফোন কিনে দেবো। তোমাদের সেই স্মার্টফোন চালানোর জন্য আমাকে একটা মানুষ ভাড়া করে রাখতে হবে তো। এটা তাও একটু আদ্রু পারি, কল ধরতে কাটতে। ওটাই কোথায় কি করব এই ভেবে দিশেহারা হব। নৃত্য গমগমের স্বরে ফোরন কাটল। ব্যাপার না নানু আপু, আমি আছি তো, আমি না হয় তোমার হেল্পিং হ্যান্ড হব। তনুজা উপরে দাঁড়িয়ে সবটা শুনল। দিদুন যে তার জন্যেও এভাবে বলল, এটা শুনে আবেগ আপ্লুত হয় ও। এই সংসারটা এখন নিজের মনে হয়, আগের মতো খারাপ লাগে না ওর কাছে। একটা জায়গাতেই শুধু অস্বস্তি, তাছাড়া স্বপ্নের মতো সাজানো গোছানো পরিপূর্ণ একটা সংসার, যা প্রত্যেকটা মেয়েরই চাওয়া থাকে। রুমময় শুনশান নীরবতা আর নিস্তব্ধতায় ঘেরা। ঘড়ির কাঁটা ঢং ঢং শব্দ তুলে রাত্রি 12টার ঘরে পৌঁছয়। পড়ার টেবিলে বসে সাদা কালো দেওয়াল ঘড়িতে সময় দেখে নিয়ে তনুজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোয়। আজ 4 দিন হচ্ছে ইভান অফিসিয়াল কাজে চট্টগ্রাম গিয়েছে। সেখানে কনফারেন্স আছে। প্রতিদিন নিয়ম করে রাতে 1 মিনিটের জন্য হলেও তনুজাকে ফোন দিয়ে ভালো মন্দ খোঁজ খবর নেয়। আজ সময় পেরিয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে রাত্রির প্রহর। তারপরও ইভানের ফোন কল না পেয়ে আচমকা তনুজার চিন্তা হতে থাকে। উদ্বিগ্নতায় কেমন অস্থির ঠেকছে। মনটা খুব করে চাইছে একটা ফোন কল, হোক না সেটা 2-3 বাক্যের। বইটা সামনে মেলে বারংবার ফোনের দিকে চাইছে ও। একবার ভাবে আজ না হয় নিজেই ফোন দিয়ে খোঁজ নিক, পরক্ষণেই আবার জড়তা আড়ষ্টতায় মিইয়ে যায়। অনেকটাক্ষণ গড়ানোর পর দ্বিধাদ্বন্দ্বের দোলাচল থেকে বেরিয়ে ফোন হাতে কল লিস্টে উপরে থাকা ইভান নামে সেভ করা নম্বরটিতে কল করে। রিং হওয়ার দ্বিতীয়বারের মাথায় রিসিভ হয়। ওপাশ থেকে ঘুমো ঘুমো কণ্ঠস্বর ভেসে আসলো, বলো। হঠাৎ তনুজার জিভ ভারী হয়। গুছিয়ে রাখা শব্দগুলো কেমন অগোছালো এলোমেলো হয়ে যায়। অকস্মাৎ কি বলবে ভেবে দিশেহারা মেয়েটা। ইভান অনেকটা সময় নিল। অবশেষে নীরবতার পাল্লা ভারী হতে না দিয়ে ঘুম ঘুম আধুরে গলায় ডাকলো, তনুজা। আধুরে প্রগাঢ় স্বর শ্রবণেন্দ্রিয়ে পৌঁছতেই তনুজার বুকের ভিতরটা ছলাৎ করে উঠল। সময় নিয়ে অস্ফুট স্বরে বলল, ফোন দিয়ে চুপ করে আছো যে, কথা বলছো না কেন? আচ্ছা, আমি কি ফোন কেটে দিব? তনুজা অপ্রস্তুত হয়ে মিহিস্বরে প্রত্যুত্তরে বলল, না মানে। ইভান তনুজার কথাগুলো চোখ দুটো বুঝেই নিঃশব্দে হাসলো। বি ইজি। পরপর সময় দেখে কিছু ভেবে ইভানের কপাল গুটিয়ে আসে। উদ্বিগ্ন গলায় শুধালো, রাত 1টা বাজতে চললো, এখনো ঘুমাওনি? শরীর খারাপ লাগছে নাকি দুঃস্বপ্ন দেখেছো? তনুজার চোখ দুটোই আজ কেন জানি ঘুম নামছিল না। তার অবচেতন মন মানুষটাকে মিস করছিল। প্রতীক্ষায় ছিল কাঙ্ক্ষিত ফোন কলের। একসাথে এতগুলো প্রশ্ন শুনে তনুজা আনমনে হাসে। কোমল কণ্ঠস্বরে বলল, ঘুম আসছিল না, তাই বই নিয়ে বসছিলাম, পড়ছিলাম। আর এতটুকু বলে থেমে যায় তনুজা। ওপাশ থেকে নিচু স্বরে শুধায়, আর
আর কি? আর তেমন কিছু না, আপনি আজ ফোন দেননি, তাই ভাবলাম ফোন দিয়ে খোঁজ নি। কনফারেন্স শেষে ওখানে ডিনারের আয়োজন করা হয়েছিল। ডিনার করে হোটেলে ফিরতে ফিরতে আজ বেশ দেরি হয়ে যায়। বেশি রাত হওয়ায় ভাবলাম তুমি হয়তো ঘুমিয়ে পড়েছো, তাই আর কল দিয়ে ডিস্টার্ব করিনি। সারাদিন ব্যস্ততায় ভীষণ টায়ার্ড ছিলাম, বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ি। ও, আমি বোধহয় কল করে বিরক্ত করে ফেললাম। মোটেই না। ইভানের কণ্ঠ দৃঢ় শোনানো। আর খানিকক্ষণ দুপাশে নীরবতা চলল, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা গেল। নিস্তব্ধতায় ঘেরা রুমময় সেই শব্দ প্রগাঢ় শোনালো। ওপাশের ব্যক্তি নীরবতাকে প্রশ্রয় দিল না, ঠান্ডা স্বরে বলল, বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে মিস করছিলে? ভালো টালো বেশি ফেলোনি তো আবার? তনুজা লজ্জা পায়, নিরুত্তর রয়। ইভান মৃদু হাসল। তনুজার লজ্জা অস্বস্তি বাড়তে না দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। তনুজা অকস্মাৎ প্রশ্ন করে উঠল, আপনি ফিরছেন কবে? চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরবো ইনশাল্লাহ, হয়তো 2-3 দিনের মধ্যেই। আচ্ছা। কয়েক সেকেন্ড পর ইভান কণ্ঠে আদর ছড়িয়ে শান্ত শীতল গলায় ডাকল, তনুজা, হুম। আই মিস ইউ। শব্দগুলো কর্ণকুহরে হয়ে মস্তিষ্কের নিউরনে সারা জাগাতেই বরফের মতন হিমশীতল হয়ে আসে তনুজার গোটা শরীর। সারা শরীরে বিদ্যুৎ স্পন্দন খেলে যায়। তনুজা নিস্তব্ধ, নিস্পন্দ রয়। ইভান প্রত্যুত্তর না পেয়ে চোখ দুটো বুঝেই ম্লান হাসল, কণ্ঠে আবেগ আদর জড়িয়েই বলল, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, নিজের যত্ন নিও। গুড নাইট মাই মিসেস, বাই। তনুজার মনে টুকরো টুকরো প্রশান্তিতে ছেয়ে যায়। আলতো গলায় প্রত্যুত্তরে আওড়ায়, টেক কেয়ার, গুড নাইট, বাই। একদিন পর দূরের মসজিদ থেকে ফজরের আজানের মিষ্টি ধ্বনি ভেসে আসছে। সূচনা হয় আরেকটি নতুন দিনের। পূর্ব আকাশে লালাভ বর্ণ বাড়ছে পাখিদের কিচিরমিচির শব্দ। তনুজার ঘুম হালকা হতেই নিজেকে কারো বাহুডোরে আবদ্ধ পায়। পিটপিট করে চোখ মেলে চাইতেই ভূত দেখার মতো চমকায়, ভরকায়। বিস্ময়ে চোখ দুটো কোটর ছাড়িয়ে যাওয়ার জো নেই। ইভানের গায়ের সাথে লেপ্টে আছে ওর কোমল দেহখানা। উষ্ণ হাতে কোমর পেঁচিয়ে জড়িয়ে আছে ইভান। ইভান কখন আসলো? এটা ভেবে অবাক হলেও এখন মানুষটার এত কাছে ঠাউর করতেই তনুজার গোটা শরীরের বিদ্যুৎ স্পন্দন খেলে যায়, বেড়ে যায় শ্বাস প্রশ্বাস। তনুজা তড়িৎ কোমর পেঁচিয়ে রাখা ইভানের হাতটা ছাড়াতে নেয়। মুহূর্তেই কানে আসলো ঘুম ঘুম কণ্ঠস্বর, চুপচাপ ঘুমাও, আর আমাকেও শান্তিতে ঘুমাতে দাও প্লিজ, ডিস্টার্ব করো না, প্রচন্ড ঘুম পাচ্ছে। ড্রিম লাইটের সবুজ আলোয় ইভানের বুঝে থাকা চোখগুলোর দিকে চাইল তনুজা। বিস্ময় নিয়ে প্রশ্ন করে উঠল, আপনি কখন আসলেন? আর আপনার না আগামীকাল আসার কথা? ইভান আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে, চোখ দুটো বুঝে রেখেই বলে, কাজ শেষ হয়ে গেল, ভাবলাম শুধু শুধু রাত থেকে লাভ কি, তার চেয়ে বাসায় ফিরে প্রশান্তিতে ঘুম দেয়া যাবে। যেমন ভাবা তেমনি রাতেই ব্যাক করা। বাসায় কখন আসলেন? আমাকে একবারও ডাকলেন না যে? আচমকা তনুজাকে ছেড়ে দিয়ে নড়ে চড়ে ওঠে। কোনোই বালিশে ঠেকিয়ে হাতের উপর মাথা রাখে ইভান। পরপর তনুজার দিকে ঝুঁকে বলল, 3:30 নাগাদ বাসায় ফিরেছি। আমায় ডাকলেন না কেন? ইভান শান্ত চাহনিতে চাইল, নির্লিপ্ত জবাবে বলল, প্রয়োজন মনে করিনি। থেমে কেমন ঘোর লাগা দৃষ্টিতে চাইল, শীতল কণ্ঠে বলল, এসে ঘুমন্ত এলোবেলো তোমাকে দেখতেই 30 মিনিটস পেরিয়ে গিয়েছে। তোমার নির্মল ঘুমটা ভাঙাতে একদম ইচ্ছে করেনি, বরং যেটা ইচ্ছে করেছে সেটাই করেছি। বিস্ময়ে তনুজার চোখ দুটো রসগোল্লার আকার নিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো রকমে শুধালো, মানে কি করেছেন? ইভান শব্দ করে হাসল। তনুজার কপালের উপর এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেবি হেয়ার ফু দিয়ে সরিয়ে দেয়। তৎক্ষণাৎ তনুজার মৃগ আখি ছোড়া বন্ধ হয়ে যায়। পরপর উষ্ণ হাতের ছোঁয়া নরম গালে পেতেই হৃদস্পন্দন বেড়ে যায়। তনুজার সফট গালে হাত রেখে ইভান নিচু ঠান্ডা গলায় ডাকলো, তনুজা, হুম। চোখ খোলো, তাকাও আমার চোখের দিকে। ধীরে ধীরে ঘন পল্লব মেলে যায় তনুজা।
ইভানের ঘোর লাগা চোখে চোখ মেলাতেই তনুচার বুক দুরু দুরু কাঁপতে থাকে। অদ্ভুত অনুভূতিতে তনু মন কম্পিত হয়। গোটা শরীর অনুভূতির জোয়ারে ভাসতে থাকে। ইভান তনুচার চোখে চোখ রেখে হাসকি স্বরে বলল, ভয় পেও না, আমি তোমার ঘুমের সুযোগ নিইনি। আপাতত আমার ইচ্ছে তোমাকে টাইটলি জড়িয়ে প্রশান্তির সহিত ঘুমানো। এই বলে ইভান তনুজাকে 2 হাতে জড়িয়ে ধরল। ফের মুচকি হেসে বলল, এটাই করছিলাম, মাঝখানে তুমি ঘুমের ব্যাঘাত ঘটালে। এখন গুড গার্লের মতো ঘুমিয়ে পড়ো আর আমাকে ঘুমাতে দাও, আই এম টায়ার্ড। তনুজা ইতস্তত গলায় আওড়ালো, আপনি ঘুমান, আমি উঠবো। সকাল হয়ে গিয়েছে, না উঠলে দেরি হয়ে যাবে। ইভানের কানে মনে হয় কথাটা ঢোকেনি। ইভানকে নির্লিপ্ত নির্বিকার দেখে তনুজা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন ছাড়ুন, এখন ঘুমালে দেরি হয়ে যাবে। কিচেনে তো যেতে হবে, তো ব্রেকফাস্ট তৈরি করতে হবে না? বাড়িতে বুয়া আছে, আরো লোক আছে, তোমাকে অত ভাবতে হবে না। একদিন দেরি করে উঠলে ব্যাপার না। আমি ভীষণ ক্লান্ত, ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও। আশ্চর্য, আপনি ঘুমান না। কথাটা সম্পূর্ণ করার আগেই লম্বা একটা দাড়ি টেনে দেয় ইভান। তনুজার গলায় মুখ ডুবায়, গলায় ঠোঁট ছুঁয়ে বলল, তুমি কি চাইছো না হওয়া বাসরটা আজ সারিয়ে? অনবরত কথা বলে আমাকে উস্কে দিচ্ছ। শেষমেশ দুর্ঘটনা ঘটলে আমাকে দায়ী করে বসো না কিন্তু। ইভানের স্পর্শ, তারপর লাগামহীন এহেন কথা শুনে তনুজা মূর্ছা যাওয়ার ন্যায় হয়। লজ্জায় ভিতরে ভিতরে নুইয়ে পড়ে। অস্বস্তিতে গাঢ় হয়ে চুপচাপ চোখ দুটো বুজে নিল। ইভান হাতের বাঁধন শক্ত করে পুনরায় গলার মুখ গুজে অস্ফুটে স্বরে বলল, তুমি পাশে থাকলে আমি অনুভব করি এক আকাশ শান্তি। নিমিষেই দূর হয়ে যায় আমার সকল অবসাদ আর ক্লান্তি। আমার প্রশান্তি, আমার অর্ধাঙ্গিনী। রাতের আকাশ মেঘে ঢাকা, কখন জানি বৃষ্টি নামবে এমন অবস্থা। কালো মেঘের চাদরে মোড়ানো আকাশের দিকে চেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে তনুজা 2 হাত বুকে গুজে উদাসী হয়ে ভাবনার সুতো ছড়িয়ে ভাবতে মশগুল। হঠাৎ দরজায় নক করার শব্দে ভাবনার সুতোয় টান পড়ে। পরপর সুপরিচিত মিষ্টি কণ্ঠস্বর আসলো। ভাবিমণি আছো? এগিয়ে স্মিত হেসে বলে তনুজা। হ্যাঁ নীতি, ভেতরে এসো। নীতি বিনিময়ে মিষ্টি হেসে ভিতরে ঢোকে। তনুজা মৃদু স্বরে বলল, বসো। নীতি ছোট করে শ্বাস ফেলল, ব্যস্ত কণ্ঠে বলল, পরে বসবো, এখন নয় ভাবিমণি। যে জন্য আসা, নানু আপু পাঠাতে বললেন আমায়। নানু আপুর না এক খালাতো বোন, সাথে ছেলের বউ, নাতির বউ, এক কথায় বলতে গেলে পুরো ফ্যামিলি এসেছে। এদিকে তাদের কোনো এক আত্মীয়ের বাসায় বউ ভাতের দাওয়াত ছিল যেন। সেখান থেকে ফেরার সময় নাকি ভাবলেন নানু আপুকে একবার দেখে যাবেন, তাই এসেছেন। এখন ভাইয়া বিয়ে করেছে শুনে ভাইয়ার বউ দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছে। নানু আপু তোমাকে নিচে যেতে বলেছেন। তনুজা আলতো হেসে বলল। আচ্ছা। নীতি সতর্ক কণ্ঠে বলল, নানু আপু আমাকে বলে দিয়েছে তারা যেহেতু তোমাকে এই প্রথম দেখবে, তাই একটু পরিপাটি হয়ে আসতে, মানে একটু সাজগোজ করে। তনুজা কপাল কুঁচকে তাকিয়ে ছোট করে বলল, তাই? নানু আপুর এই খালাতো বোনটা না খুব শুচিবাই আর কেমন খুঁতখুঁতে স্বভাবের। সবকিছুতেই তার না শীতকানোর একটা নেচার আছে। আবার মান্দাতার আমলের চিন্তা ভাবনা মন মস্তিষ্ক ঘেরা তার। আমার তো বুড়িটার চরম লেভেলের অ্যালার্জি লাগে। মাত্র 5 মিনিট ওখানে ছিলাম, তাই বিরক্তিতে আজকের মতো নিচে যাওয়ার শখটাই আমার মরে গিয়েছে। ইয়াল্লাহ, এই নানু আপুর থেকেও এক কাঠি উপরে খিটখিটে মেজাজের। ভাবতে পারছো তুমি তাহলে কেমন হবে? নীতির মুখের এক্সপ্রেশন দেখে তনুজা ঠোঁট টিপে হাসে। নীতি সিরিয়াস মুখ ভঙ্গিতে ফের বলতে থাকে, রবি ঠাকুরের অপরিচিতা গল্পের বিনোদার মতোই অনেকটা। বিনোদা যেমন সবার পছন্দে অতি সুন্দরীকেই চলনসই বলে, ঠিক এই নানুটাও অমনি। কোনো কিছুই তার মনে ধরে না। বাপ রে বাপ, এখানে এই ক্ষান্ত নয়, এর তো আবার বুলেটের বেগে মুখ চলে, মুখের সামনেই সব বলে ফেলে। ওরাই অসহ্য একটা। তনুজা যেন নীতির কথায় ভীষণ মজা পাচ্ছে। ওর চিন্তা হওয়ার বদলে কেমন হাসি পাচ্ছে। তনুজা মজার ছলে বলল, বিয়ে তো অলরেডি হয়ে গিয়েছে, তাই এখন আপাতত রিজেক্ট হওয়ার ভয় নেই।
তোমার সেই অ্যালার্জি নানুর কাছে। রীতি প্রত্যুত্তরে মৃদু হাসে, শেষে তাড়া দিয়ে বলে, আরে আমি তোমাকে একটু সতর্ক করলাম, এই আর কি, যাতে কিছু বলে ফেলে মন খারাপ না করো। আচ্ছা আমি যাই, তুমি জলদি রেডি হয়ে নিচে এসো। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তনুজা আয়নার সামনে দাঁড়িয়ে জানালার কাচ গড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটা দেখে নিল। চোখে হালকা করে কাজল দেয়, ঠোঁটে হালকা করে পিঙ্ক কালারের লিপ গ্লোজ দেয়, পরপর শাড়ির আঁচলটা মাথায় টেনে দেয়। তার মধ্যে মুঠোফোনটা শব্দ করে বেজে উঠল। হাতে নিয়ে ইভানের কল দেখতে পাই। রিসিভ করতেই ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো তনুজা। এই সময় ইভানের কল দেখে তনুজা বেশ অবাক হয়। তুমি সবার সাথে ডিনার করে নিও, আমার ফিরতে একটু দেরি হবে। এখানে ডিনারের ব্যবস্থা করা হয়েছে, আমি ডিনার করে ফিরবো। আচ্ছা বাই। আর বাক্য ব্যয় না করে খট করে কল কাটে ইভান। আগের মতো রাত করে বাড়ি ফেরে না সে, বাড়িতেই সবার সাথে ডিনার করে। ইভানের এই পরিবর্তনে তনুজা খুশি। যতই হোক মানুষটা তার স্বামী, আর প্রত্যেকটা মেয়েই চায় তার স্বামী ভালো থাকুক, সুস্থ থাকুক, সব বাজে অভ্যেস থেকে শত শত মাইল দূরত্বে থাকুক। তনুজার চাওয়াও এর ব্যক্তিগত নয়, তনুজার চাওয়াও এর থেকে ব্যতিক্রম নয়। ও মন থেকে চায় ওর এই অনাকাঙ্ক্ষিত প্রণয়ের সুন্দর একটা পরিণতি। ড্রয়িং রুমে অনেকগুলো অপরিচিত মুখ। তনুজা নিচু গলায় সালাম দেয়। শুভ্র রঙা আটপৌরে শাড়ি পরনে বৃদ্ধা মহিলা কপালে ভাঁজ ফেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তনুজাকে। নূরজাহান বেগম বেশ প্রফুল্ল চিত্তে তনুজাকে সবার সাথে পরিচয় করে দিলেন। অতিথি পৌর মহিলাটি বেশ অমায়িক গলায় কুশলাদি বিনিময় করল। নীতির কথিত অ্যালার্জি নানু ফারিদা বেগম ভ্রুতে ঢেউ তুলে নাকমুখ কুঁচকে বলে উঠলেন, নুরি, নাত বউ দেখতে মিষ্টি আছে, তবে গায়ের রংটা একটু চাপা। গায়ের রং আর একটু উজ্জ্বল হলে ছেলের সাথে ভালো মানাতো। মির্জাবাড়ির বড় বউ দর্শনধারীতে বেশ কম হয়ে গেল না? নূরজাহানের মুখে বিরক্তির ছাঁট পড়ে, পরপর কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বললেন, হ্যাঁ, বিয়ে শাদির ক্ষেত্রে দর্শনধারীও একটা বড় বিষয়। তবে শুধু দর্শনধারী দেখে তো মূর্খরা। আমার মনে হয় গুণ আগে দেখতে হয়, আদব কায়দা লেহাজ আগে দেখতে হয়। সংসারের জন্য এসব বিষয়ই জরুরি। যাত্রাপালার অভিনেত্রীরাও তো ঢের সুন্দরী, কিন্তু তাদের দিয়ে কি সুন্দর সংসার হয়? সভ্য সমাজের মানুষ কি তাদের ঘরে তুলতে চায়? কয়েকটা প্রশ্নের বানে থিতু হয় ফারিদা বেগমের মুখ। ও তো ওপাশের সোফায় ওনার নাতির বউ পায়ের উপর পা তুলে বসে ফোন স্ক্রল করছে। এটা নূরজাহানের কাছে দৃষ্টিকটু ঠেকলো। এখানে বয়োজ্যেষ্ঠ সবাই আছে, তাদের মাঝে এভাবে বসা মোটেও শোভা পাচ্ছে না। বরং মেয়েটার মধ্যে আদব কায়দার যথেষ্ট অভাব, তা বলার অপেক্ষায় রাখে না। এদিকে দিয়ে তনুজাকে নিয়ে নূরজাহান গর্ববোধ করেন। মেয়েটা আহামরি সুন্দরী না হলেও যথেষ্ট বিনয়ী আর ভদ্র। ঘড়ির কাঁটা রাত 11টার ঘর পেরিয়েছে। আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বাংলা বর্ষপঞ্জিকায় অগ্রহায়ণ মাস চলছে। অগ্রহায়ণের প্রথম সপ্তাহ, আর এদিকে বসুন্ধরায় ঠেকছে আষাঢ়িয়া বর্ষণ নামছে। জানালায় কাঁচ টেনে দিতে গিয়ে তনুজার মুখে বৃষ্টির ছাঁট ছিটে আসে। ইভান খানিকক্ষণ আগেই ফিরেছে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই দুম করে পুরো রুম অন্ধকার ঢেকে যায়। হঠাৎ কি হলো বুঝতে না পেরে ইভান বলে উঠল, কি হলো? তনুজা অন্ধকারে যেখানে দাঁড়িয়েছিল ওখানে দাঁড়িয়েই বলল, বৃষ্টি হচ্ছে তো প্রচুর, লোডশেডিং হয়েছে। তবে আলো নিভে গেল যে, আইপিএস এ প্রবলেম হয়েছে নাকি? কথাটা বলতে বলতে অন্ধকারে হেঁটে গিয়ে হাতড়ে ফোন বের করে ইভান। পরপর ফোনের ফ্ল্যাশ অন করে। ফোনের মৃদু আলোয় তনুজা উল্টো দিকে ঘুরে এক হাতে জানালার সফেদ পর্দা টেনে দিতে দিতে বলল, হ্যাঁ, আইপিএস এর প্রবলেম হয়েছে। সন্ধ্যায় বিদ্যুৎ কয়েকবার আপ ডাউন করেছিল, সেই সময় হঠাৎ করে আইপিএস এর প্রবলেম হয়। ইভান ভেজা চুলগুলো হাত দিয়ে ব্রাশ করতে করতে শুধালো, চলছে না? এখন যে প্রবলেম হয়ে গেল, বৃষ্টির সময় কারেন্ট নেই। আগে থেকে আমাকে জানালে আমি মেকারকে পাঠাতাম, আর নয়তো একটা ব্যবস্থা করা যেত।
মামনি কথা বলেছেন, রাতেই তো হয়েছে, সকালে সারানোর লোক আসবে। ইভান বিরক্তিতে শব্দ কাটলো, পর পর বলে উঠল। বাম পাশের ড্রয়ারে দেখো ক্যান্ডেল আছে। তনুজা খুঁজে বড় বড় সুগন্ধিযুক্ত কয়েকটা ক্যান্ডেলের মধ্য থেকে একটা হাতে তুলে নেয়। রঙিন ক্যান্ডেলগুলো বেশ নজর কাড়া। কিছু ভেবেই তনুজা বলল, এখন তো এটা জ্বালাতে অন্ধকারে কিচেনে যেতে হবে লাইটার আনতে। ওয়েট, আমি ব্যবস্থা করছি। তোমাকে কিচেনে যেতে হবে না। সমস্যা নেই, আমি যেতে পারবো। আপনাকে কষ্ট করে কিচেনে যেতে হবে না। দেখা গেল কষ্ট করে কিচেনে গেলেন, অথচ তন্ন তন্ন করে খুঁজে লাইটারও পেলেন না, তখন শেষমেশ আমাকেই যেতে হবে। তোমাকে বা আমাকে কাউকেই এখন লাইটার আনতে কিচেনে যেতে হবে না। এখান থেকে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তনুজা ঠোঁট উল্টালো, পরপর ভাবলো কোনো জাদু টাদু করে আলো জ্বালাবে। আশ্চর্য, উনি ম্যাজিক জানে নাকি? আজগুবি ভাবনায় নিজের উপর নিজেই বিস্মিত হয় তনুজা। ইভান কাঙ্ক্ষিত জায়গায় খুঁজে একটা লাইটার বের করে আনে, তনুজার দিকে এগিয়ে যায়। তনুজার হাতে ক্যান্ডেল, ইভান হাত দিয়ে লাইটের চাপ দেয়। এমন সময় তনুজা প্রশ্ন করে উঠল, আপনি সিগারেটও খান? ছেলেদের কাছে এছাড়া তো গ্যাস লাইটার থাকার কথা নয়, তাই ভেবে সোজাসুজি প্রশ্ন করে ওঠে তনুজা। ইভান আগুন চালাতে চালাতে বলল, আগে খেতাম মাঝে মধ্যে, তবে আপাতত বর্তমানে কোনোটাই খাই না, না ওয়াইন আর না সিগারেট। ও। তনুজার হাতে ক্যান্ডেল মৃদু দীপ্ত আলো ছড়াচ্ছে। ইভান চোখ তুলে তনুজার দিকে চাইল। বাসায় ফিরে এতক্ষণে তনুজার মুখাবয়বে দৃষ্টি যায় তার। আচমকা ইভানের দৃষ্টি আটকায় তনুজার কাজল টানা মৃগ নয়নে। তনুজার মুখে বৃষ্টির ছাট ক্যান্ডেলের দীপ্ত আলোয় মুক্ত দানার মতো চিকচিক করছে। দারুণ মোহনীয় লাগছে। ইভানের পলক পড়তে ভুলে যায়। কিছু ভেবে তনুজা শুধায়, আচ্ছা, এই ক্যান্ডেলগুলো আসলে কি করে? না মানে, কোনো উপলক্ষে এনেছিলেন? ইভান তনুজার মুখাবয়বে দৃষ্টি রেখেই শান্ত কণ্ঠে জবাব দেয়, এই ক্যান্ডেলগুলো অনেক দিন আগের। এগুলো কক্সবাজার থেকে এনেছিলাম। বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিলাম, সবাই নিয়েছিল তাই দেখা দেখি আমিও বেশ কিছু নিয়েছিলাম। বেশ কয়েক প্যাকেট এনেছিলাম, সবাইকে দেওয়ার পর কয়েকটা নিজের কাছে রেখেছিলাম। আগে কখনো প্রয়োজন পড়েনি। তনুজা স্মিত হেসে বলেন। ভালোই হলো, আজকে কাজে দিল। তনুজার মুখের স্মিত হাসি ইভান মুগ্ধ চোখে চেয়ে বলল। হৃদয়ে দোলা দিয়ে যায় ওর। হালকা হাসি মাখা মাখা মুখটা বড্ড বেশি মায়াবী আর আকর্ষণীয় লাগছে। তনুজা পিছু ঘুরতে নেয়, এমন সময় হঠাৎ হাতে টান পড়ে। পিছু ফিরে দেখে ইভান তার কোমল হাতখানা ধরেছে। তনুজা প্রশ্নবোধক চাহনিতে চায়। ইভান নির্লিপ্ত জবাব দেয়, ভালো নয়, বরং বড্ড খারাপ হলো। তনুজা গোল গোল চোখ করে নির্বোধের মতন করে চাইল। টলটলে নির্মল স্বচ্ছ চোখ দুটোতে প্রশ্ন খেলে যায়, মানে, যার অর্থ সেকেন্ডেই পড়ে নেয় ইভান। তাই তো নিজে থেকেই পরপর প্রত্যুত্তর সাজিয়েই নেয়। দু কদম এগিয়ে তনুজার মুখের দিকে ঝুঁকে ঠান্ডা স্বরে বলল, ক্যান্ডেলের দীপ্ত আলো, সাথে বৃষ্টি ভেজা আলতো হাওয়া, কাজল কালো স্নিগ্ধ সরল, টানা টানা মৃগ আখি জোড়া আমাকে বেসামাল করে তুলছে। হৃদয়ে অজস্র শিহরণ চলছে, বইছে প্রলয়ঙ্কারী ঝড়। হাউ ক্যান আই কন্ট্রোল? কথাগুলো শ্রবণেন্দ্রিয়ে পৌঁছতেই লজ্জায় আড়ষ্ট হয় তনুজা। তড়িৎ বেগে মাথা নুইয়ে নেয়, গাল দুটো লজ্জায় টসটসে লাল হয়ে যায়। ইভান তনুজার হাতে থেকে ক্যান্ডেলটা নিয়ে পাশে ওয়ার্ড্রবের উপর নামায়। পরপর এক হাতে তনুজার কোমর জড়িয়ে ধরে দূরত্ব ঘোচায়। শাড়ির আঁচল ভেদ করে উন্মুক্ত কোমরে ইভানের ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই শিরশির করে ওঠে গা। বুকটা রীতিমতো দুরু দুরু কাঁপতে থাকে। হিমালয় পর্বতের মতো হিমশীতল হয়ে আসে তনুজার গোটা শরীর। ইভানের গরম নিঃশ্বাস চোখে মুখে পড়তেই ঘন পল্লবগুলো সদ্য ফোটা কুচি ফুলের ন্যায় তীর করে দুলতে থাকলো। কাঁপছে তনুজার আকর্ষণীয় ওষ্ঠ। মুহূর্তেই পৃথিবী ভুলে যায় ইভান। ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে কণ্ঠে এক সমুদ্র মায়া ঢেলে ডাকলো, তনুজা। তনুজার হার্টবিট ফাস্ট হচ্ছে, দম বন্ধ বন্ধ ঠেকছে। তনুজা এত আদুরে মায়া জড়ানো ডাকটা উপেক্ষা করতে পারল না। দৃষ্টি নইয়ে রেখেই অস্ফুটে আওড়ায়,
কাজল কালো চোখে হালকা গোলাপি রঙের রাঙানো শুষ্ক ঠোঁটে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। শুধু ভীষণ বললে ভুল হবে, ভয়ঙ্কর সুন্দর লাগছে। তনুজা লজ্জায় ডুবলো, আড়ষ্টতায় গাঢ় হলো। ইভান মাথাটা নইয়ে তনুজার কপালে কপাল ঠেকায়, চোখ মুখ বুজে নিয়ে আওড়ায়। সৃষ্টিকর্তার কত সুন্দর সুনিপুণ সৃষ্টি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আমরা শুধুই আগে হয়রান হই, লাইফ পার্টনার বেছে নিতে হারাম রিলেশনে যাই, অথচ প্রত্যেকের জীবনের জন্য জীবন সঙ্গী সৃষ্টিকর্তাই ঠিক করে রেখেছেন। শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, নিশ্চয়ই উত্তম কিছুই হবে। তারপরেও কিছু হলে সেটা তো পরীক্ষা, বাট হতাশ হতে নেই ভাগ্যের উপর। একটু থামে। তোমার সাথে আমার ভাগ্য জোড়া ছিল, আমি আমার সেই ভাগ্যকে সুপ্রসন্ন মনে করি। প্রণয়ের সুতোয় আমরা দুজনে বাধা পড়েছি, প্রণয়ে সেই বাঁধন শক্ত দৃঢ় ও মজবুত করতে চাই। তোমার কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই, শুধু এতটুকু চাই আজীবন বিশ্বাস ভরসার মর্যাদা রাখবে আর মন থেকে আপন করে নেবে, ব্যাস তাতেই চলবে। আমার জন্য পুরো পৃথিবীর দরকার নেই, শুধু শুধু বিশ্বস্ত একজন তুমি থাকলেই হবে। সেই তুমিটা একমাত্র তনুজা। তনুজার শরীরের কম্পন ক্রমশ বাড়ছে, মৈত্রের খরার ন্যায় কণ্ঠনালী শুকিয়ে চৌচির হয়ে আসছে, জিহ্বা ভারী হয়ে আছে, বাকরুদ্ধ হয়ে আছে ও। বলতে চেয়েও কোথায় যেন এসে ভয়ে আতঙ্কে আটকে যাচ্ছে। ইভান বড় করে শ্বাস টেনে নেয়, পরপর তনুজার থুতনি ধরে উঁচু করে ইভান। তনুজার চোখ দুটো বোঝা, ইভান সে চোখে চেয়ে বলল, তনুজা তাকাও, তাকাও আমার চোখের দিকে। তনুজার পায়ের তালু অবধি শিরশির করে উঠছে, কেমন অদ্ভুত অনুভূতিতে ওষ্ঠাগত হচ্ছে তনুজার প্রাণ। কাঁপা কাঁপা পলক তুলে চায়। ইভানের দৃষ্টি বড্ড শান্ত, ওই শান্ত চোখে চাইতেই তনুজার তনু মনে এক ফালি শীতল স্নিগ্ধ প্রশান্তির বাতাস বয়ে যায়। ইভানের মুখটা তনুজার সফট গাল ছুঁই ছুঁই, তনুজার গালে ডান হাতটা আলতো করে রাখে ইভান। সম্মোহনী নজরে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, দিন দিন মারাত্মকভাবে তোমার মায়ে নিজেকে জড়িয়ে ফেলেছি। না চাইতেও হঠাৎ করে আমার অবচেতন মন তোমাকে নিয়ে ভাবতে বসে, চাই তোমার সান্নিধ্য। আনবিলিভেবল বাট ট্রু। তনুজা, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। শেষের কথাগুলো তনুজার কানে বার কয়েক বাড়ি খায়, কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় শোনালো। তনুজার মেরুদণ্ডের শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়, অনুভূতির জোয়ারে বইছে ওর মনোপ্রাণে। একদিকে ভালো লাগা, আবার অন্যদিকে অজানা আতঙ্ক, সব মিলিয়ে তনুজার টালমাটাল নাজেহাল অবস্থা। মস্তিষ্ক অসর হয়ে আসে ওর। আচমকা তনুজা ইভানের বুকে মাথা ঠেকায়, থেমে থেমে ধীমে স্বরে আওড়ালো, ইভান, আমি জানি, আমি বুঝতে পারি আপনার চোখের ভাষা, মিথ্যে নয় আপনার কথা, অবিশ্বাস্যও নয়। ইভান, আমিও আপনাকে ফিল করি। ইভান, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, কখনো আমাকে ভুল বুঝবেন না, প্লিজ। ইভানের হৃদস্পন্দন যেন ক্ষণিকের জন্য থামলো। তনুজা এতটা কাছে আসতেই অনুভূতিরা বেপরোয়া, বেসামাল হয়ে উঠল। তনুজার শ্যাম্পু করা চুলের ঘ্রাণ সাথে মেয়েলি মিষ্টি গন্ধটা ইভানকে পাগল করে তুলেছে। অনিয়ন্ত্রিত অনুভূতির ঢেউ খেলে গেল, মন মস্তিষ্ক আয়ত্তে রইল না। বাইরের দমকা হাওয়ার মতোই ইভানের মনে অনুভূতির তাণ্ডব শুরু হলো। বৃষ্টি ভেজা স্নিগ্ধ প্রকৃতি, তারপর ব্যক্তিগত নারী, দুটোই ইভানকে উস্কে দিল। ইভান শুকনো ঢোক গিলে নেয়, বড় বড় শ্বাস ফেলে এক হাতে তনুজার চুলে আটকানো কাঠি খুলে দেয়। মুহূর্তেই পিঠ ছুঁড়ে ছড়িয়ে পড়ে তনুজার সুবিন্যস্ত ঘন কালো চুল। ইভান তনুজার চুলে মুখ ডোবায়। তনুজার কথা অসম্পূর্ণ রয়ে যায়, বাকি কথা শোনার আগেই ইভান মাদকতা নেশানো কণ্ঠে বলল, তনুজা, তোমাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করছে, ইদানিং সবসময়ই করে। আমার কি উচিত এই ইচ্ছাটাকে দমিয়ে রাখা, নাকি সুন্দর ওয়েদারে প্রাধান্য দিব, প্রায়োরিটি দেব মনের আকাঙ্ক্ষাকে? ইভানের এহেন কথা, তারপর এতটা কাছে থেকে নূরজাহানও কেমন হাঁসফাঁস ঠেকছে। প্রশ্ন করলেও উত্তরের অপেক্ষা করে না ইভান। মুহূর্তেই তনুজার কাঁপা কাঁপা ওষ্ঠে ওষ্ঠ ডোবায়। অনুভূতির জোয়ারে ডুবন্ত
তনুজা আচমকা অজান্তেই সাই জানায়। তনুজার একটা হাত ইভানের পেছনের চুলের মাঝে চলে যায়, আলতোভাবে মুঠো করে ধরে, আর একটা হাতে পিঠের টি শার্ট খামচে ধরে। টি শার্টের উপর দিয়ে নখ বিঁধে যায় ইভানের পিঠে। অবশেষে চোখ দুটো বুজে আসে দুজনের। দুজন দুজনকে অনুভব করতে থাকে। বাইরে তুমুল বর্ষণ, ঘরে এক দম্পতির সম্পূর্ণ নতুন স্বর্গীয় অনুভূতিতে টালমাটাল অবস্থা। সময় গড়ালো, রাত গভীর হতে থাকলো। এদিকে ইভানের স্পর্শও গভীর হয়। সেই স্পর্শে ছিল না কোনো উগ্রতা, আর না তো উচ্ছৃঙ্খলতা। পুরোটাই অত্যন্ত আদুরে কোমল ভালোবাসায় সিক্ত, মোড়ানো ছিল, সব সময়ের সাথে সাথে মোড়ানো ছিল। স্নিগ্ধ ঠান্ডা প্রকৃতিকে সাক্ষী রেখে তাদের পবিত্র বন্ধনের নতুন অধ্যায় রচিত হয়। দুদিন পর শহরের যানজট কোলাহলময় রাস্তা দিয়ে ড্রাইভ করছে ইভান। পাশে বসে তনুজাকে কলেজ থেকে বাসায় নামিয়ে দিয়ে অফিসে যাবে ও। লাঞ্চের পর মিটিং আছে, তাই দ্রুত তনুজাকে বাসায় নামিয়ে ফিরতে হবে অফিসে। এর মধ্যে রিয়ার ভিউ মিররে দৃষ্টি যায় ইভানের। একটা কারের সাথে কালো রঙের বাইকের ধাক্কা লাগে। রিয়ার ভিউ মিররে ইভানের দৃষ্টি থমকায়। স্পষ্ট দেখা যায় একটা কারের সাথে কালো রঙের বাইকের ধাক্কা লাগে। বাইকার ব্যালেন্স সামলাতে না পেরে ছিটকে খানিকটা দূরে বাইক সহ উল্টে পড়ে। আচমকা ইভানের বুকের ভিতরটা ধক করে উঠল, অস্থিরতায় সৃষ্টি হলো। ইভান ঘন ঘন দুইবার পলক ফেলে ভালো করে নজর দেয়। মাথায় হেলমেট থাকলেও ইভানের মন মস্তিষ্ক বাহ্যিক অবয়ব আর বাইক দেখে 2 সেকেন্ডেই স্থির করে ওটা দিব্য। ইভান ফার্স্ট গাড়ি ব্রেক কষে। আকস্মিক ব্রেক চাপায় তনুজা সামনের দিকে অনেকটা ঝুঁকে যায়। পরপর নিজেকে সামলে হতভম্ব হয়ে ইভানের দিকে তাকায়। ইভান ত্রস্ত হাতে সিট বেল্ট ডোর খুলে ছুটে যায়। তনুজা ভেবা চেকা খায়, চেঁচিয়ে সুধা। ইভান, কি হয়েছে? ইভানের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, কোনো কথা তার কর্ণগোচর হয় না। ইভান রাস্তার মাঝখান দিয়ে ছোট বড় গাড়ি এড়িয়ে উদ্ভ্রান্তের মতন ছুটছে। তনুজা চিন্তিত হয়ে ত্রস্ত নেমে ইভানকে অনুসরণ করে। মুহূর্তেই লোকজন জমা হয়। পিচের রাস্তায় টুকরো টুকরো হয়ে আছে বাইকের আয়নার কাজ। লোকজন ধাক্কা দেওয়া কারকে আটকে দিয়েছে। দিব্য পিচের রাস্তার পরে এক হাত রাস্তায় ঠেস দিয়ে সোজা হয়ে বসার চেষ্টা করে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে অন্য হাতে হেলমেট খোলার চেষ্টা করতে থাকে। এর মধ্যেই পথচারী কেউ একজন বাইকটা টান দিয়ে সোজা করে। অতঃপর ইভান ছুটে এসে অস্থির চিত্তে দিব্যর সামনে হাঁটু গেড়ে বসে। এত মাসে মনের কোণে জমে থাকা রাগ, ক্ষোভ, অভিযোগ, অভিমানের পাহাড় সম বরফ সবটা যেন নিমেষেই কর্পূরের মতো উবে যায়। সেখানে দখল করে নেয় ছোট ভাইয়ের প্রতি স্নেহ, ভালোবাসা। ভাইয়ের বিপদে অস্থির উৎকণ্ঠার হৃদয় নাড়া দেয়। কণ্ঠে ঝরল একরাশ উদ্বিগ্নতা। দিব্য তুই ঠিক আছিস? তোর কোথাও লাগেনি তো? দিব্যের মাথাটা ঝিমঝিম করছিল, চারিপাশ কেমন ঘোলাটে দেখছিল। আচমকা দুর্ঘটনায় হাত পা রীতিমতো কাঁপছিল। এমন মুহূর্তে ইভানের উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে এতগুলো মাস পর ইভানের থেকে সৌহার্দ্যপূর্ণ আচরণ পেয়ে দিব্যর ভিতরটা মুষড়ে উঠল। ইভান হেলমেট খুলে দেয়। পরপর অস্থির নজর জোড়া বুলায় দিব্যর শরীরে। তনুজা এতক্ষণে পাশে এসে দাঁড়ায়। বিষয়টা ঠাউর করতেই আঁতকে ওঠে। কোথাও একটা জড়তা থাকায় তনুজা কিছুই বলতে পারল না, তবে ব্যথিত হয়ে শুধু নির্বাক চেয়ে রইল। দিব্যর 2 হাতের কোনোই ছিলে গিয়ে রক্ত বেরুচ্ছে। রংচটা আকাশি কালারের জিন্সের পায়ের দিকে লাল তরলে ভিজে যাচ্ছে। এটা দেখে ইভান চক্ষু জোড়া বন্ধ করে নেয়। দম ফেলে পরপর নিচু হাতে দিব্যের পায়ের দিকের জিন্সটা তুলতে থাকে। ডাবল স্ট্যান্ডের পাশে থাকা ছোট্ট রডটা গোড়ালি থেকে প্রায় 10 ইঞ্চি উপরে বিঁধে ক্ষতের সৃষ্টি করেছে। সেই ক্ষত থেকে গল গল করে রক্ত বেরুচ্ছে। দেখেই ইভানের বুকের ভিতরটা হু হু করে উঠল। 2 চোখ টলটল করে ওঠে ওর। বাম পকেট থেকে ব্যস্ত হাতে রুমাল বের করে দিব্যর পায়ে বেঁধে দেয়। দিব্যর টলমল চাহনি, ঝাপসা চাহনিতে উদ্বিগ্ন অস্থির ইভানকে দেখছে। ব্যথা অনুভব হচ্ছে, সেটা যেন বেমালুম ভুলে গেল দিব্য। আবেগে আপ্লুত হয়ে ইভানকে জড়িয়ে ধরার প্রচন্ড স্বাদ জাগে দিব্যর। সৃষ্টিকর্তাও বোধ হয়
এমনটিই চেয়েছিলেন। তাই তো বলতে হলো না, ওর সেই 7টা মুহূর্তেই পূর্ণ করে ইভান দিব্যকে বুকে টেনে নিল। চোখে টলমল নোনতা জল নিয়ে বলল, দিব্য, আর কোথায় কোথায় লেগেছে বল আমায়। চল এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, কিচ্ছু হবে না। দিব্য ব্যথায় কপাল কুঁচকে ফেলে, থেমে থেমে বলে, আমি ঠিক আছি, চিন্তার কিছু নাই, তেমন লাগেনি। ইভান দিব্যকে ধরে দাঁড় করায়। এরই মধ্যে শোরগোল শুরু হয়। কেউ প্রশ্ন করছে কি করে অ্যাক্সিডেন্ট হলো, কেউ তো ড্রাইভারকে ইঙ্গিত করে করা কিছু বলছে। কারের ড্রাইভার ভীতু সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপছিল।